ওকে, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকে আমরা যেখান থেকে শুরু করার কথা, চ্যাপ্টার 15 সাম ফান্ডামেন্টালস অফ পেভমেন্ট ডিজাইন। তোমাদের যে রেফারেন্স বই দেওয়া আছে কাদি আলীর প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিসেস অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, তার চ্যাপ্টার 15। সো প্রথমে আমরা এখানে যে কোশ্চেনটা জানবো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং পেভমেন্ট ডিজাইন, অর্থাৎ পেভমেন্ট ডিজাইনে কি কি ফ্যাক্টর তোমাকে এফেক্ট করে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে তোমার ডিজাইন লাইফ। ডিজাইন লাইফের কথা যদি আমরা বলি, এটাকে পারফরম্যান্স পিরিয়ডও বলা যায়। তোমার কোন একটা পেভমেন্ট ডিজাইন লাইফ বলতে বোঝায় কোন একটা ইনিশিয়ালি ডিজাইন পেভমেন্ট স্ট্রাকচার কতদিন পর্যন্ত এটা লাস্ট করবে বিফোর এনি রিহ্যাবিলিটেশন। কথা বুঝতে পেরেছ? অর্থাৎ কোন ধরনের রিহ্যাবিলিটেশন ওয়ার্কের আগ পর্যন্ত সর্বোচ্চ কতদিন পর্যন্ত ইট উইল লাস্ট, এটা কি আমরা নর্মাল সেন্সে বলি হচ্ছে গিয়ে কি তোমার ডিজাইন লাইফ বা পারফরম্যান্স পিরিয়ড। আবার অনেক ক্ষেত্রে তোমার যেখানে লেভেল অফ সার্ভিস ক্রাইটেরিয়া হিসেবে ধরা হয়, সেখানে তোমার ডিজাইন লাইফ বলতে বোঝায় তোমার কোন একটা পেভমেন্ট ইনিশিয়াল লেভেল অফ সার্ভিস থেকে টার্মিনাল লেভেল অফ সার্ভিসে যেতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে ডিজাইন লাইফ। তোমার এরকম একটা গ্রাফ আমরা পরে দেখব। এইখানে যে জিনিসটা বলা হচ্ছে, ধরো তুমি এরকম 2 ডাইমেনশনাল একটা চার্ট যদি ড্র করো, চার্টের এই ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে পিএসআই। পিএসআই মানে কি? পেভমেন্ট সার্ভিসিবিলিটি ইন্ডেক্স, যেটা আমরা বললাম যেখানে সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, এবং এক্স অ্যাক্সিস দিকে তোমার আছে হচ্ছে গিয়ে এইচ। এখানে যেখানে তোমার বলা হচ্ছে যে সার্ভিসিবিলিটিটা ডিজাইনের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া, সেই ক্ষেত্রে ডিজাইন লাইফটা সার্ভিসিবিলিটি থেকে ডিফাইন করা যায় কিভাবে। কোন একটা পেভমেন্ট যখন বানানো হয়, নতুন বানানো পেভমেন্ট, এর সর্বোচ্চ সার্ভিসিবিলিটি ইন্ডেক্স থাকে হচ্ছে 5। সো তুমি যখন পেভমেন্ট বানাবা তখন তোমার পেভমেন্টের কি ইনিশিয়াল সার্ভিসিবিলিটিটা 5 একটা সংখ্যা। ওই যে সার্ভিসিবিলিটি ইন্ডেক্স একটা কি সংখ্যা, যেটা দিয়ে তোমার কি একটা কন্ডিশন বুঝায়। যেমন ধরো তোমাকে আমি বললাম যে তুমি 10-এ কোনো একটা জিনিসকে কত দিবা, যেমন আমরা রেট করি, সে 10-এ 9, তারপর হচ্ছে গিয়ে একটু খারাপ হলে সে বললা 10-এ 7 বা 6। সো এরকম সার্ভিসিবিলিটি ইন্ডেক্স ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু, যেটা কি তোমার পেভমেন্টের সার্ভিসিবিলিটি কন্ডিশন বুঝায়। তুমি যখন পেভমেন্ট বানাবা তখন ধরো এটা কি 5-এর কাছাকাছি থাকে। যত বয়স যায়, অর্থাৎ তোমার এর উপর থেকে গাড়ি চলছে পেভমেন্টের উপরে, তাহলে সার্ভিসিবিলিটিটা কি একটু কমবে না? অর্থাৎ পেভমেন্টের কন্ডিশনটা খারাপ হবে। তার মানে কি এইভাবে সার্ভিসিবিলিটিটা ধীরে ধীরে কমতে থাকে। সো এইখানে যে বললাম 5, এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হচ্ছে গিয়ে 5-এর কাছাকাছি, তাই তো? সো তাহলে তোমার এই যে কমছে বিভিন্ন ধরনের পেভমেন্টের জন্য একটা টার্মিনাল ভ্যালু, যেমন যেগুলো হচ্ছে গিয়ে তোমার মেজর হাইওয়ে যেগুলো আছে, মেজর হাইওয়ে মনে করো পার্টিকুলার একটা লেভেল পর্যন্ত এর হচ্ছে সর্বনিম্ন, কথার কথা ধরলাম হচ্ছে গিয়ে এই পর্যন্ত সর্বনিম্ন সে আসতে পারবে, 2.5 পর্যন্ত। এর নিচে চলে গেলে সার্ভিসিবিলিটি সেটা কি আর মেজর হাইওয়ে হিসেবে থাকবে না। অর্থাৎ এই যে অংশটা যেখানে গিয়ে তোমার সার্ভিসিবিলিটি একদম এর ফাইনাল ডিফাইন লেভেলে চলে আসলো, সেইখান থেকে যে বয়সটা, অর্থাৎ যত সময় পর্যন্ত তার ইনিশিয়াল সার্ভিসিবিলিটি থেকে টার্মিনাল সার্ভিসিবিলিটি চলে আসলো, এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলবো হচ্ছে পেভমেন্টের ডিজাইন লাইফ, কি ফ্রম সার্ভিসিবিলিটি পয়েন্ট অফ ভিউ। সো যখন তাহলে এই টার্মিনাল সার্ভিসিবিলিটিতে পৌঁছে গিয়েছে, তখন তা কি করতে হবে? রাইডিং কোয়ালিটি ভালো করার জন্য আবার একটা কি ওই যে কার্পেটিং দিতে হয়। তোমরা দেখছো যে আমাদের আর্টেরিয়াল গুলো কি সার্টেন একটা টাইম পর পর কার্পেটিং দিতে হয়, যাতে কি এর রাইডিং কোয়ালিটি স্মুথ হয় বা ভালো হয়। সো কার্পেটিং দিলে কি এর সার্ভিসিবিলিটি কি আবার বেড়ে মনে করো এরকম আগের একটা কন্ডিশনে চলে আসবে। তারপর আবার ট্রাফিক চলছে, তখন কি সার্ভিসিবিলিটি আবার এইভাবে কমতে থাকবে। তো এই জিনিসটাই আমরা এখানে জানছিলাম। ডিজাইন লাইফ বলতে বোঝায় একটা পেভমেন্ট স্ট্রাকচার যতদিন পর্যন্ত লাস্ট করবে বিফোর এনি রিহ্যাবিলিটেশন। আর যদি সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়ার কথা চিন্তা করি, তাহলে যত সময় পর্যন্ত সে ইনিশিয়াল সার্ভিসিবিলিটি থেকে টার্মিনাল সার্ভিসিবিলিটিতে যাবে, ওই সময় পিরিয়ডটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে তার ডিজাইন লাইফ। কথা বুঝতে পেরেছো? সো তোমার এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে দা অ্যানালাইসিস পিরিয়ড তোমার বলতে বোঝানো হচ্ছে নাম্বার অফ ইয়ার দ্যাট এনি ডিজাইন স্ট্র্যাটেজি মাস্ট কভার। অ্যাস্থ অনুযায়ী বিভিন্ন ধরনের হাইওয়ে, যেমন আরবান এরিয়ায় হাই ভলিউম রোড হলে, রুরাল এরিয়ায় হাই ভলিউম রোড হলে তোমার অ্যানালাইসিস পিরিয়ড ইউজুয়ালি কত ধরা হয় তার একটা আইডিয়া তোমার এখানে
দেওয়া আছে। সো আমরা ডিজাইন লাইফ বলতে জানলাম যে এখানে কি যে সেই সময় যেই সময় পর্যন্ত কোন একটা পেভমেন্ট স্ট্রাকচার কোনো ধরনের রিহ্যাবিলিটেশন ছাড়া থাকতে পারে সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডিজাইন লাইফ। আর সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াল থেকে যেটা বলা যায় যে ইনিশিয়াল থেকে টার্মিনাল লেভেল অফ সার্ভিসে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে গিয়ে তোমার কি ডিজাইন লাইফ। এই যে তোমার ডিজাইন লাইফ বলছি, ডিজাইন লাইফ তোমার ডিপেন্ড করে, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে, ডিজাইন লাইফ ডিপেন্ডেন্ট অন এ লার্জ এক্সটেন্ট অন দা টাইপ অফ দা মেইনটেনেন্স প্রোভাইডেড। এই টুকটাক ছোটখাটো যে মেইনটেনেন্স আছে, সো সেই মেইনটেনেন্স গুলো ডিজাইন লাইফ তুমি কি বলা যায় যে ডিপেন্ডেন্ট অন লার্জ এক্সটেন্ট অন দা টাইপ অফ মেইনটেনেন্স প্রোভাইডেড ওভার দা ডিজাইন লাইফ। সো এখানে আমরা ডিজাইন লাইফ জানলাম, অ্যাশটোর কিছু বিভিন্ন হাইওয়ে কন্ডিশনের উপর ভিত্তি করে রিকমেন্ডেড অ্যানালাইসিস পিরিয়ড আমরা এখানে জানলাম। রিলায়েবিলিটি কনসেপ্টটা তোমার তুলনামূলকভাবে নতুন। রিলায়েবিলিটি শব্দটার মানে কি, রিলায়েবিলিটি অনেকটা বোঝায় হচ্ছে প্রবাবিলিটি কি, তোমরা এই যে ডিজাইন লাইফ ধরলা, কি ডিজাইন লাইফ ধরলা, যে উইথ মেইনটেনেন্স, যে সময় পর্যন্ত তোমার কি পেভমেন্টটাকে রিহ্যাবিলিট করতে হবে না বা ইনিশিয়াল সার্ভিসিবিলিটি থেকে টার্মিনাল সার্ভিসিবিলিটিতে যাবে, সেই সময়টাকে তোমরা বলছো হচ্ছে ডিজাইন লাইফ। সো এই যে ডিজাইন লাইফ তুমি ধরে নিচ্ছ, এই ডিজাইন লাইফ, কোনো ডিজাইন লাইফই কিন্তু সার্টেইন না, অর্থাৎ কি একদম সার্টেনলি বলা যায় না যে এক্স্যাক্টলি তোমার এটা হয়তো 10 বছর পর্যন্তই চলবে। সো রিলায়েবিলিটি ডিজাইন ক্রাইটেরিয়াতে যে একটা ফ্যাক্টর রিলায়েবিলিটি ইন্ট্রোডিউস করা হয়েছে, রিলায়েবিলিটিটা তোমার একটা প্রবাবিলিটি দেয়। কি প্রবাবিলিটি দেয় যে দেখো এখানে বলা হচ্ছে যে রিলায়েবিলিটি স্ট্যান্ড ফর প্রবাবিলিটি দ্যাট এনি পার্টিকুলার টাইপ অফ ডিস্ট্রেস, অর্থাৎ পেভমেন্টের উপর যে ডিস্ট্রেস গুলো আসবে মানে ভেহিকেল থেকে বা ট্রাফিক থেকে আবার এনভায়রনমেন্ট থেকে, সো এটা বলা হচ্ছে যে এনি পার্টিকুলার টাইপ অফ ডিস্ট্রেস আর কম্বিনেশন অফ ডিস্ট্রেস will remain below or within the permissible level during the design life. So তার মানে এই reliability incorporates a certain amount of certainty that the design pavement will satisfactorily during the entire design life. কথা বুঝতে পেরেছো? সো তোমার এইখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এই রিলায়েবিলিটি এইটা তোমার ডিজাইনে একটা কি কাইন্ড অফ প্রবাবিলিটি দেয় বা সার্টেনিটি দেয়, যে তোমার এই যে তুমি ধরছো ডিজাইন লাইফ যে 30 ইয়ার্স, সো এই 30 ইয়ার্স ডিজাইন লাইফটা ক্ষেত্রে কি হবে যে তোমার পেভমেন্টে যে স্ট্রেস গুলো আসবে সেটা কি উইল রিমেইন বিলো উইদিন দা পারমিসিবল লেভেল ডিউরিং দিস ডিজাইন লাইফ। সো তার মানে রিলায়েবিলিটি কি সার্টেন অ্যামাউন্ট অফ সার্টেনিটি দিচ্ছে তোমার পেভমেন্ট ডিজাইনে। সো এটাকে বলা হচ্ছে যে বেসিক্যালি এই রিলায়েবিলিটি টার্মটা স্ট্যান্ডস ফর কি প্রবাবিলিটি দ্যাট এনি পার্টিকুলার টাইপ অফ ডিস্ট্রেস উইল রিমেইন বিলো অর উইদিন দ্য পারমিসিবল লেভেল ডিউরিং দ্য এন্টায়ার ডিজাইন লাইফ। এখানে যেটা বলা হচ্ছে যে এই যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টোটাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা, সেটা হচ্ছে ফর ট্রাফিক অফ ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য তোমার যেটা ধরা হয় 0.45, আর রিজিড পেভমেন্টের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ধরা হয় হচ্ছে 0.35। সো আমরা জানছিলাম হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্ট পেভমেন্ট ডিজাইন। প্রথমে আমরা জানলাম ডিজাইন লাইফ বলতে কি বুঝাচ্ছি, তারপরে জানলাম রিলায়েবিলিটি যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে কেন, টু গিভ সার্টেন অ্যামাউন্ট অফ সার্টেনিটি টু দ্য ডিজাইন লাইফ। এরপরে যেটা সেটা হচ্ছে ট্রাফিকের মধ্যে অবশ্যই ট্রাফিকের লোডটা মাটিতে মানে পেভমেন্ট স্ট্রাকচারে কিভাবে যায়, হুইলের মাধ্যমে। আমাদের এখন কি নিউমেটিক হুইল বা রাবার টায়ার হুইল যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো ইউজ করা হয়। সো আগে তোমার কি আয়রন টায়ার হুইল, অর্থাৎ যে গরুর গাড়ির যে চাকা সেগুলো প্রচলিত ছিল। সো হুইল লোডটা কি, দ্য পেভমেন্ট হুইল লোড কজেস স্ট্রেস এন্ড স্ট্রেন ইন দ্য পেভমেন্ট লেয়ার এবং আন্ডারগ্রেইং সাবগ্রেড লেয়ার। টায়ার প্রেসার ডিটারমাইন্স দ্য এরিয়া অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার কোন একটা পেভমেন্টের টায়ারের যে প্রেসার থাকে সেই প্রেসারটাই নির্ধারণ করে যে কত এরিয়াতে জুড়ে তোমার লোডটা ছড়িয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সাইড ভিউ দেখি, ধরো এইটা হচ্ছে কি একটা টায়ার, এইটা হচ্ছে পেভমেন্টের সাথে সে টাচ করছে, পেভমেন্টের কতটুকু এরিয়ার সাথে সে টাচ করবে বা কতটুকু এরিয়ায় টায়ার থেকে লোডটা ছড়িয়ে যাবে সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে টায়ার প্রেসারের উপরে। সো এইটাই বলা হচ্ছে দ্য টায়ার প্রেসার ডিটারমাইন্স দ্য এরিয়া অফ কি অ্যাপ্লিকেশন। ইমপ্যাক্ট ইমপারফেকশন ইন সারফেসে কোথাও একটা তোমার খানাখন্দ আছে বা জয়েন্ট আছে, সেইখানে কি পেভমেন্টে তোমার হুইলের মাধ্যমে একটা ইমপ্যাক্ট লোড আসে। ঠিক আছে, সো ইমপ্যাক্ট কি তোমরা জানো, তাই আর ডিটেইল বললাম না।
রিপিটেশন অফ হুইল। সামনে গেলে আমরা দেখব এই যে আমরা কোনো কিছুর জন্য লোড ক্যালকুলেশন করি, যেমন একদম লেকচারের শুরুতে আমরা বলেছিলাম প্রথমে আমরা পেভমেন্ট ডিজাইন করব, তার লেয়ার গুলো জানবো, লেয়ার গুলো জানার পরে এটা ডিজাইন করতে হলে কি লোড লাগে। আরসিসি তে তোমরা যেরকম করে আসছো যে কি ডেড লোড, লাইভ লোড, সেগুলোর বিভিন্ন কম্বিনেশন আছে, সেখান থেকে কি ডিজাইনের জন্য একটা লোড ধরো যেখান থেকে তোমরা মোমেন্ট বের করতে পারো। সিমিলারলি পেভমেন্টের জন্য আমরা লোডটাকে রিপিটেশন অফ হুইল লোড ধরে নেই। কি ধরনের হুইলের রিপিটেশন? একটা স্ট্যান্ডার্ড এক্সেল, অর্থাৎ তোমার রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি চলে, বাস, ট্রাক, সিএনজি, সবগুলো লোড কি সেম হবে? না। সো প্রথমে আমাকে যেটা করতে হয়, একটা স্ট্যান্ডার্ড ভেহিকেল ধরে নিতে হয়, এবং এই স্ট্যান্ডার্ড ভেহিকেল সবগুলো মানে যতবার চলছে সেটাকে কি স্ট্যান্ডার্ড ভেহিকেলের রিপিটেশনে বা স্ট্যান্ডার্ড এক্সেলের রিপিটেশনে আমাদেরকে নিয়ে আসতে হয়। পরে এটা আমরা আরো ডিটেইল দেখব ঠিক সামনের আর্টিকেলটাতে। পজিশন অফ হুইল তোমার বলা হচ্ছে লোকালাইজড অর্থাৎ চ্যানেলাইজড গাড়ি চললে অনেক সময় ওই জায়গাটাতে তোমার ক্ষতি হতে পারে। সো লেন বেস চললে তোমার একই জায়গা থেকে পেভমেন্টের বারবার গাড়ি চলছে, যার ফলে কি সেটা অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। এরপরে যেটা সেটা হচ্ছে আয়রন টায়ার্ড ভেহিকেল, আয়রন টায়ার্ড ভেহিকেলও কি পেভমেন্টের ক্ষতি করে থাকে। এরপরে যেটা ক্লাইমেট ফ্যাক্টর, তোমাদের রেইনফল, এটা নিয়ে অলরেডি ডিসকাস করেছি। রেইনফল এফেক্ট pavement drainage and can thus be a significant factor, অর্থাৎ রেইনফল ড্রেনেজ কে এফেক্ট করে। সো এইটা কি তোমার পেভমেন্টের জন্য একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর হতে পারে। যদি প্রপার ড্রেনেজ দেওয়া না হয় তাহলে কি নিচের যে তোমার গ্র্যানুলার লেয়ার গুলো আছে, সাবগ্রেড গুলো আছে, এগুলো উইক হয়ে তোমার কি পেভমেন্টটাকে নষ্ট করে দিতে পারে। ফ্রস্ট, এটা বাংলাদেশের জন্য না, ফ্রস্ট হিভ এটা অলরেডি ডিসকাস করেছি। ওই যে সয়েলের নিচে মানে সয়েলে যে পানি আছে সেটা বরফ হয়ে গেলে, আয়তনে বাড়লে অনেক সময় কি একটা এডিশনাল স্ট্রেস ক্রিয়েট করে। টেম্পারেচার, ভেরিয়েশন অফ টেম্পারেচার ক্যান অলসো কজ স্ট্রেস ইন পেভমেন্ট। এটাও তোমাদের বলেছি যে টেম্পারেচার ভেরিয়েশনটা ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য নাই বললেই চলে, এটা রিজিড পেভমেন্টের জন্য টেম্পারেচার ভেরিয়েশনটা কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোড জিওমেট্রি, হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ। তোমরা যারা ড্রাইভ করো তারা জানবা আমরা যখন কোনো কার্ভ দিয়ে যাই একই স্পিডে যেতে পারি নাকি একটু ব্রেক করতে হয় বলো তো? তখন কি ব্রেক করলে একটা এডিশনাল ফোর্স আসে। সো পেভমেন্টস অন হরাইজন্টাল কার্ভ আর সাবজেক্টেড টু এক্সট্রা স্ট্রেসেস। ভার্টিক্যাল প্রোফাইল, যখন কোনো একটা গাড়ি এরকম ভার্টিক্যাল গ্রেডে ওঠে তখন কি তোমার এডিশনাল প্রেসার আসে। সো রোড জিওমেট্রিরও তোমার একটা এফেক্ট আছে ডিজাইনের উপরে। সাবগ্রেড স্ট্রেংথ এন্ড ড্রেইনেজ, সাবগ্রেড স্ট্রেংথ সয়েল, সাবগ্রেড সয়েল টাইপ অর্থাৎ কি টাইপের সয়েল, তারপর হচ্ছে যে কম্প্যাক্টেড ডেনসিটি অর্থাৎ ওই যে এমব্যাকমেন্ট আমরা যেটাকে বানাই, অর্থাৎ এরকম মাটি ফেলে তোমার এটাকে উঁচু করে তার উপরে কিন্তু আমরা কি পেভমেন্ট স্ট্রাকচারটা বানাইছি। এই যে মাটি ফেলছি, মাটি ফেলার পরে কি করতে হয় বলতো? এইটাকে তোমার সাফিসিয়েন্টলি কম্প্যাক্ট করতে হয়। সো ঠিকঠাক মতন স্ট্রেংথে আসছে কিনা এটা আমরা একটা প্যারামিটারের মাধ্যমে বের করি, সামনে গেলেই জানবা, সেটা হচ্ছে সিবিআর। এরপরে যেটা আসো সেটা হচ্ছে ড্রেনেজ। ড্রেনেজ বলতে বোঝানো হচ্ছে সারফেস এন্ড সাবসারফেস ড্রেনেজ অফ পেভমেন্ট এন্ড from adjoining land also affect subgrade strength significantly and hence the pavement ডিজাইন, অর্থাৎ ড্রেনেজটা কি তোমার পেভমেন্টের ডিজাইনে সিগনিফিকেন্টলি এফেক্ট করে। সো তোমরা অ্যাস্থো মেথডে পেভমেন্ট ডিজাইন শিখবা তখন দেখবা কিছু ড্রেনেজ কোএফিসিয়েন্ট A1 A2 A3 বের করতে হয়। এইটা তোমার ডিপেন্ড করে কোয়ালিটি অফ ড্রেনেজের উপরে, অর্থাৎ কোন একটা জায়গায় পানি কত তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। তোমার খুব কম সময় 2 ঘন্টার মধ্যে বের হয়ে গেলে এক্সিলেন্ট, একদিনের মধ্যে বের হয়ে গেলে গুড, এক উইকের মধ্যে হলে ফেয়ার। আর যদি তোমার অনেক দিন 1 মান্থ বা তোমার ড্রেইন হচ্ছে না, ওয়াটারটা জমে থাকছে, তখন তাকে পোর এবং ভেরি পোর বলছি। ম্যাটেরিয়াল প্রপার্টিজ ফর স্ট্রাকচারাল ডিজাইন, এই যে মাত্র যেটা বললাম এই যে গ্রানুলার ম্যাটেরিয়াল অর্থাৎ সয়েল, বেস, সাব বেস, এগুলোর তোমার স্ট্রেংথের জন্য সিবিআর এই ভ্যালুটাকে ইউজ করা হয়। কথা বুঝতে পেরেছো? সিবিআর। তোমার আরেকটা জিনিস তোমার ইউজ করা হয় সিবিআর এর সাথে সাথে, সেটা হচ্ছে অ্যাস্থো তোমার স্ট্রেংথটাকে ডিটারমাইন করে ইন টার্মস অফ মডুলাস অফ রেজিলিয়েন্ট। সো সিবিআর এবং মডুলাস অফ রেজিলিয়েন্টের মাঝে সম্পর্ক আছে তোমার, এইখানে তার একটা ফর্মুলা তোমার এইখানে দেওয়া আছে। সো নরমালি আমরা এখানে জানলাম যে টার্ম গুলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ ফর স্ট্রাকচারাল ডিজাইন, এই যে সিবিআর, মডুলাস অফ রেজিলিয়েন্ট, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। আর যদি রিজিড পেভমেন্ট হয় সেই ক্ষেত্রে তোমার যে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো লাগে তোমরা জানো, এই যে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন কে বলা হয়, কনক্রিট ইলাস্টিক মডুলাস, এটা হয়তো তোমরা ওই যে কনক্রিট ল্যাবে এখানে বের করে আসছো, কনক্রিট মডুলাস অফ রাপচার, লোড ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটসেট্রা, এই জিনিসগুলো কি আমাদের
রিজিড পেভমেন্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল প্রপার্টি গুলো জানতে হয়। এখন চলে আসো আমাদের হুইল লোড অ্যাপ্লিকেশনে। হুইল লোড অ্যাপ্লিকেশনটা হচ্ছে গিয়ে তোমার কোনো একটা ভেহিকেলের যে লোড, সেই ভেহিকেলের লোডটা তোমার কিভাবে মাটিতে যায়, হুইলের মাধ্যমেই যায়। সো তাহলে ডিজাইনের জন্য আমরা এই যে বললাম ভেহিকেল বা ট্রাফিক বলছি, যে সেটা আসলে কোনটাকে ডিজাইনের জন্য ধরবো, এনিথিং দ্যাট মুভস অন পেভমেন্ট হচ্ছে গিয়ে তোমার কি ট্রাফিক। সো ট্রাফিকের মধ্যে ভেহিকেল মোটরাইজ ভেহিকেল হতে পারে, নন মোটরাইজ ভেহিকেল হতে পারে। তুমি যে পেভমেন্টের উপর দিয়ে হেঁটে যাচ্ছ তুমি একটা ট্রাফিক। সো তাহলে ডিজাইনের জন্য আমরা আসলে কাকে ধরবো? নন মোটরাইজের মধ্যে ওই যে তোমার পেডেস্ট্রিয়ান অর্থাৎ মানুষজন, তারপরে হচ্ছে রিক্সা, ঠেলা গাড়ি, এভরিথিং পড়ছে নন মোটরাইজ। আর মোটরাইজের মধ্যে পড়ছে তোমার আবার দুই ধরনের, একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে হেভি। লাইট ভেহিকেলের মধ্যে তুমি বলতে পারো প্যাসেঞ্জার কার, ট্যাক্সি, সিএনজি, তারপর হচ্ছে তোমার ছোট জিপ, এগুলো হচ্ছে লাইট। আর হেভি ভেহিকেল হচ্ছে কি বাস, ট্রাক, সেমি ট্রেইলার, অর্থাৎ ওই যে বড় বড় কন্টেইনার গুলো চিটাগাং পোর্ট থেকে তোমার আসে, এইগুলো হচ্ছে হেভি ভেহিকেল। সো তাহলে আমাকে আসলে জানতে হবে যে এই যে আমি কতগুলো টাইপ বললাম ট্রাফিকের, মোটরাইজ, নন মোটরাইজ ভেহিকেল। সো নন মোটরাইজ এর মধ্যে তোমার কিছু টাইপ আছে, মোটরাইজ এর মধ্যে আবার দুইটা টাইপ আছে, লাইট, হেভি। কোনটাকে ধরে পেভমেন্ট ডিজাইন করব? আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড লোড, মানে এক্সেল লোড ধরে নেই, যার জন্য কি আমরা পেভমেন্টটাকে ডিজাইন করে থাকি। স্ট্যান্ডার্ড এক্সেল লোড, তোমরা এটা পরে দেখতে পাবা যে স্ট্যান্ডার্ড এক্সেল লোডের জন্য আমরা পেভমেন্টটাকে ডিজাইন করি, সেটাকে আমরা বলছি হচ্ছে 18 কিপ। 18 কিপ বা 18,000 পাউন্ড বা 8.16 টন। যদি আমি 18 কিপকে টনে নেই তাহলে 8.16 টন, অথবা তোমার যদি কিলো নিউটনে বলো তাহলে এইটা হচ্ছে গিয়ে 80.4 কিলো নিউটন। সো এই যে আমি একটা কথা বললাম এক্সেল, এক্সেল শব্দটার মানে কি? দ্য কমন এক্সিস অফ রোটেশন অফ টু অর মোর হুইলস whether power driven or freely rotating and whether in one or more সেগমেন্ট। অর্থাৎ এখানে এক্সেল বলতে আমরা কি বুঝাই? কোন একটা ভেহিকেল, সেটাকে যদি তোমরা উল্টে দেখতে পারো বা তোমরা হয়তো অনেক সময় পাশ দিয়ে নিচে তাকালে দেখা যায় যে এইটা হচ্ছে ধরো একটা হচ্ছে চাকা, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে একটা চাকা, পাশ থেকে তো আমরা চাকা দেখতে পারি। খেয়াল করে দেখবা এই দুইটা চাকার মাঝে এরকম একটা শ্যাফট আছে, রোটেটিং শ্যাফট, যেটা দুইটা চাকাকে কানেক্ট করে রাখছে। সো এইটাকে তোমার নরমাল ওয়ার্ডে আমার বলা হয় হচ্ছে এক্সেল। সো আবার ডেফিনেশনটা যদি বলি, হোয়াট ইজ এ এক্সেল? দ্য কমন এক্সিস অফ রোটেশন অফ টু অর মোর হুইলস whether power driven or freely rotating and whether in one or more সেগমেন্ট। অর্থাৎ প্রথম যদি অংশটা আমরা বলি যে এই যে কমন অ্যাক্সিস অফ রোটেশন অফ টু অর মোর হুইল, অর্থাৎ একটা এক্সেলের সাথে যদি তোমার এরকম দুই পাশে সিঙ্গেল তোমার টায়ার থাকে, তখন আমার যেটাকে বলা হয় সেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল এক্সেল উইথ সিঙ্গেল টায়ার। এখন যদি দুই পাশে অনেক সময় দেখবা যে পাশাপাশি এরকম দুইটা টায়ার থাকে, এইটাকে তোমার বলা হয় সিঙ্গেল এক্সেল উইথ ডাবল টায়ার। আর এই যে এক্সেল গুলো বললাম, অনেক সময় পিছনের দিকে ওই যে বড় গাড়িগুলোর ক্ষেত্রে সেগুলো দেখবা যেরকম পাশাপাশি তোমার কি দুইটা এক্সেল থাকে, পাশাপাশি দুইটা এক্সেল থাকে, এবং দুইটা এক্সেলেই কি এরকম একাধিক টায়ার থাকতে পারে। সো এই যে এক্সেল তোমার একটা বা একাধিক থাকা, এর উপর ভিত্তি করে তোমার সিঙ্গেল এক্সেল, টন্ডেম এক্সেল বলা হতে পারে। সিঙ্গেল এক্সেল বলতে বোঝায় কি an assembly of two or more wheels whose center are in one transverse vertical plane extending across the full width of the vehicle. On the contrary, tandem axle বলতে কি বোঝায়? Any two axle whose centers are more than 40 inches but not more than 96 inches apart and are individually attached to a common attachment to the vehicle such that equal load is carried by the axle, তখন আমরা তাকে বলি টন্ডেম এক্সেল। টন্ডেম এক্সেল কখন বলা হবে? যখন কি এরকম পাশাপাশি দুইটা এক্সেলের মাঝে দূরত্ব 40 ইঞ্চির চাইতে বেশি কিন্তু 96 ইঞ্চির চাইতে কম, এবং এই দুইটা এক্সেল কি একটা কমন অ্যাটাচমেন্টের মাধ্যমে জড়িত থাকে। অর্থাৎ ভেহিকেল থেকে যে তোমার লোডটা আসে, অর্থাৎ উপরে মনে করো কোনো একটা ট্রাক বালি টালি রাখা আছে, সেই ট্রাকটা থেকে যে লোডটা আসে, সেই লোডটা আসবে হচ্ছে এই দুইটা এক্সেলের সাথে একটা কমন অ্যাটাচমেন্ট দিয়ে। আবার একটু রিভিউ করি,
এক্সেল বলতে বোঝানো হচ্ছে যে এরকম একটা শ্যাফট বা কমন এক্সিস অফ রোটেশন অফ টু অর মোর হুইলস। সো এটাকে আমরা বলি হচ্ছে এক্সেল। কোন একটা এক্সেলের দুই প্রান্তে সিঙ্গেল টায়ার থাকতে পারে, ডাবল টায়ার থাকতে পারে। সিঙ্গেল এক্সেল বলা হয় যদি কি তোমার এরকম জাস্ট একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল এক্সেল থাকে। আর টন্ডেম এক্সেল বলতে বোঝায় যখন পাশাপাশি সার্টেন একটা দূরত্ব 40 ইঞ্চের বেশি 96 ইঞ্চের কম এরকম পাশাপাশি দুইটা এক্সেল থাকে এবং তাদের মাঝে একটা কমন অ্যাটাচমেন্ট থাকে, যাতে কি ভেহিকেল থেকে যে লোডটা আসে সেইটাই দুইটা এক্সেলে সমপরিমাণে ভাগ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে তোমার টন্ডেম এক্সেল। কথা বুঝতে পেরেছো? সো যে জিনিসটা আমরা বলছিলাম যে কোনো একটা ভেহিকেলের বিভিন্ন ধরনের ভেহিকেলের এই যে মাত্র আমরা ট্রাফিক বিভিন্ন ধরনের জানলাম যে তোমার মোটরাইজ, নন মোটরাইজ, মোটরাইজের মধ্যে লাইট, হেভি, সো এক একটা ট্রাফিকের লোড এক এক ধরনের। আমরা কোন ধরনের এক্সেলটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকি সবগুলোকে ওই স্ট্যান্ডার্ড এক্সেলে কনভার্ট করব, সো সেইটাকে আমরা বলিনি হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সেল। তাহলে সবগুলোকে একটা কমন স্ট্যান্ডার্ড এক্সেল লোড এনে সেইটার রিপিটেশন হিসেবে চিন্তা করলে আমার জন্য ডিজাইনটা করা ইজি হয়। সো স্ট্যান্ডার্ড এক্সেল বলতে কি বোঝায়? ডেফিনেশন অফ স্ট্যান্ডার্ড এক্সেল ইজ স্ট্যান্ডার্ড এক্সেল ইজ অ্যান এক্সেল which is used for the design and conversion of all other Excel is known as standard Excel। অর্থাৎ যে কথাটা আমরা বললাম যে ইউজড ফর দ্য ডিজাইন এন্ড কনভার্সন অফ অল আদার এক্সেল, তাকে আমরা বলছি হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সেল। সো এই যে কথাগুলো বললাম তোমাদের এইখানে দেখবে এই কথাগুলো বলা আছে। সো আবার বলছি স্ট্যান্ডার্ড এক্সেলের লোডটা কত? 18 কিপ। যদি কিপ ইউনিটে বলি, পাউন্ড ইউনিটে বললে হচ্ছে তোমার 18,000 পাউন্ড, টন ইউনিটে বললে 8.16 টন, কিলো নিউটন ইউনিটে বললে দেখবা 80.4 কিলো নিউটন। সো এইবার এই জায়গাটা পড়লে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্য লোড ফ্রম দ্য হুইল ইজ ট্রান্সমিটেড টু দ্য পেভমেন্ট থ্রু টায়ার, এবং তোমার কত এরিয়া জুড়ে লোডটা পেভমেন্টে যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে টায়ার প্রেসারের উপরে। সো তোমাদের যেটা আমরা বললাম যে ধরো কোন একটা টায়ার যদি তোমার ঠিক মতন এতে এয়ার থাকে, এয়ার প্রেসার থাকে, তাহলে কি খুব কম জায়গা জুড়ে পেভমেন্টকে সে টাচ করে থাকবে। আর যদি টায়ারটা ফ্ল্যাট হয়ে যায়, ধরো দেখবো যে অনেক সময় টায়ার ফ্ল্যাট হয়ে গেছে, সেক্ষেত্রে কি অনেক বড় জায়গা জুড়ে পেভমেন্টে টাচ করে থাকবে। সো তার মানে কি যে আসলে ভিতরে টায়ার প্রেসার কম হয়ে গেছে, অর্থাৎ ওই যে লিক টিক হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে, তখন এটা। সো আমরা এই যে টায়ার প্রেসার ইজ ইকুয়াল টু কি? টায়ার প্রেসার ইজ ইকুয়াল টু লোড ডিভাইডেড বাই এরিয়া। এই লোডটা কোথা থেকে আসবে? হুইল থেকে। আর এরিয়া হচ্ছে কতটুকু এরিয়া জুড়ে আছে। সো বুঝতেই পারছো টায়ার প্রেসার যখন অনেক বেশি তখন কি এরিয়াটা কম, তার মানে কম এরিয়া জুড়ে হুইলটা পেভমেন্টে টাচ করে আসে। আর যখন টায়ার প্রেসার কম তখন কি এরিয়া বড়, তার মানে কি বড় এরিয়া জুড়ে হুইল লোডটা পেভমেন্টে যাচ্ছে। এই কথাটাই তোমার এখানে বলা আছে যে the load from the wheel is transmitted to the pavement through tire in case of pneumatic wheel। pneumatic wheel মানে হচ্ছে আমরা যে রাবার হুইলটা ইউজ করি যার ভিতরে কি তোমার এয়ার দেওয়া হয়। সো এই যে স্ট্যান্ডার্ড এক্সেল লোডটা কি, ডেফিনেশন কি আমরা জানলাম। কিছু কিছু দেশে তোমার স্ট্যান্ডার্ড এক্সেলের চাইতেও কি হায়ার মানে হেভিয়ার কিছু এক্সেল লোড ইউজ করা হয়, যেগুলো ওদের দেশে লিগ্যাল এক্সেল বলা হয়। সো এরকম কিছু দেশের ক্ষেত্রে এরকম লিগ্যাল এক্সেলের কিছু তোমার ভ্যালু এখানে দেওয়া আছে, বাট আমরা ডিজাইনের জন্য কি অলওয়েজ স্ট্যান্ডার্ড এক্সেল লোড অর্থাৎ 18 কিপ বা 18,000 পাউন্ড বা 8.16 টন বা 80.4 কিলো নিউটন এটাই ইউজ করব। ওকে, সো তোমার এইখানে এই যে টায়ার প্রেসার রিলেটেড যে কথাগুলো সেগুলো আমরা বললাম। দা হুইল লোড ফর্ম এ রাবার টায়ার ইজ ডিস্ট্রিবিউটেড অন এ লার্জ এরিয়া ডিপেন্ডিং আপন দা টায়ার প্রেসার। টায়ার প্রেসার যদি কম থাকে বড় এরিয়ায় ডিস্ট্রিবিউট হয়, টায়ার প্রেসার যদি বেশি থাকে তাহলে কি সেটা ছোট এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়। এই ফর্মুলার মাধ্যমেও কিন্তু কি এই জিনিসটা তোমার বোঝা যায়। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা, এই যে রিপিটেশন অফ হুইল লোড। খুব ভালো করে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। রিপিটেশন অফ হুইল লোড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কজিং পেভমেন্ট ডিস্ট্রেস। অর্থাৎ এই রিপিটেশন অফ হুইল লোড এটাই হচ্ছে কি আমাদের রাস্তার ক্ষেত্রে লোড। কোন ধরনের হুইলের রিপিটেশন? স্ট্যান্ডার্ড হুইলের রিপিটেশন। এইটাকে আমরা রাস্তার জন্য লোড ধরে
নেই। আবার বলছি, কোন ধরনের হুইলের রিপিটেশন? স্ট্যান্ডার্ড হুইল লোডের রিপিটেশন। অর্থাৎ রাস্তায় যত ধরনের গাড়ি, অর্থাৎ বিভিন্ন এক্সেল লোডের গাড়ি যতবারই চলুক না কেন, সেইটাকে আমরা কি একটা কমন ইউনিটে, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা হুইল কমন কতবার চললে ইকুইভ্যালেন্ট এফেক্ট হয় সেই জিনিসটাতে নিয়ে আসি, যাকে বলা হয় রিপিটেশন অফ হুইল লোড। আরো স্পেসিফিকলি বললে রিপিটেশন অফ স্ট্যান্ডার্ড হুইল লোড। এইটা হচ্ছে কি আমার পেভমেন্টের ডিজাইনের জন্য লোড। তো বিভিন্ন ধরনের গাড়ি বিভিন্ন বার চলছে, রিপিট করছে, তাই তো? কোন একটা রাস্তায় ডিজাইন লাইভ ধরে ধরলাম কোন একটা প্রাইভেট কার চলছে কথার কথা 50,000 বার, বাস চলছে 60,000 বার, তারপর আবার ধরলাম সিএনজি চলছে 40,000 বার। কথা বুঝতে পেরেছো? মানে রিপিট করছে এই সিএনজির হুইল লোড গুলো। তো তার মানে এক একটা ভেহিকেল এক একবার রিপিট করছে, কিন্তু ডিজাইনের জন্য তোমাকে তো একটা কমন ইউনিটে আনতে হবে। সেই কমন ইউনিটে আনার জন্য আমরা যেটা করি, রিপিটেশন অফ হুইল লোড, কোন ধরনের হুইল লোড? স্ট্যান্ডার্ড হুইল লোডে কনভার্ট করি, যে জিনিসটা তোমাদেরকে মাত্র বললাম। এবং ওই স্ট্যান্ডার্ড হুইল লোডটাকে কত ধরা হয়? 80 কিপ বা তোমার এই যে বিভিন্ন ইউনিটের কনভার্সন। তার মানে যেটা আমি বলতে চাচ্ছি, রাস্তায় তোমার বিভিন্ন হুইল লোডের গাড়ি চলতে পারে, 18 কিপের কম, 18 কিপের বেশি। আমরা কি করি? সবকিছুকে স্ট্যান্ডার্ড 18 কিপের রিপিটেশনে নিয়ে আসি। কথা বুঝাতে পারলাম? সো তাহলে আসো, রিপিটেশন অফ হুইল লোড আমরা এখানে কিভাবে বের করতে পারি। এ ডিফিকাল্টি অ্যারাইজেস, এই যে দেখো মাত্র যে কথাগুলো বলে আসলাম সেটা এখানেই বলছে, ডিফিকাল্টি অ্যারাইজেস ইন অ্যাসেসিং দ্য নাম্বার অফ রিপিটেশন অফ হুইল লোড। কেন? দ্য ট্রাফিক কনসিস্ট অফ মিক্সচার অফ এক্সেল লোড। অর্থাৎ কোন কোন এক্সেল লোড তোমার কম, প্রাইভেট কার, আবার একটা ট্রাক তার এক্সেল লোড অনেক বেশি, কারণ কি ট্রাকে অনেক ম্যাটেরিয়ালস ক্যারি করা হয়। সো সেগুলোর ক্ষেত্রে তোমার যে ওয়েটটা আসবে সেটা কি গাড়ির বা প্রাইভেট কারের লোড থেকে অনেক বেশি। সো এই কারণে দেখো ওরা বলছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর হলো হচ্ছে গিয়ে ডিল উইথ দিস প্রবলেম ইজ টু এক্সপ্রেস দ্য ট্রাফিক ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল। যে কথাটা আমরা বললাম, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল। এই যে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল, এটা কিভাবে তোমার করা হয়? নিয়মটা হচ্ছে ফোর্থ পাওয়ার রুল। ফোর্থ পাওয়ার রুল বলতে কি বোঝায়? The rule can be stated, the structural damage caused by an axial load varies as the fourth power of its ratio to the standard axial. এই কথাটা হয়তো এই ডেফিনেশনটা পড়ে বুঝলা না, বাট ফর্মুলাটা দেখলে ইজিলি বোঝা যাবে। সো তোমাদের একটু আগে আমরা কি বললাম, যে তোমার সবকিছুকে কি আমরা একটা স্ট্যান্ডার্ড ইউনিটে নিয়ে আসতে চাই। কারণ কি? এই যে তোমার এখানে বললাম যে ডিফিকাল্টি অ্যারাইজেস ইন অ্যাসেসিং দ্য নাম্বার অফ রিপিটেশন অফ লোড, যেহেতু কি ট্রাফিক কনসিস্ট অফ এ নাম্বার অফ মিক্সচার অফ ভেহিকল, অর্থাৎ স্ট্যান্ডার্ড এক্সেল লোড কত? এই যে 18 কিপ বা 18 কিলো নিউটন বা 18,000 পাউন্ড বা টনে 8.16 টন, যাই বলো না কেন, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোড। কিন্তু তোমার বিভিন্ন ধরনের, অর্থাৎ এর চাইতে কম এর চাইতে বেশি লোডের গাড়ি চলতে পারে। তো তাহলে সবকিছুকে তুমি একটা ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেলে কিভাবে আনতে পারো? ইউজিং ইউজিং তোমার কি এই ইকুইভ্যালেন্স ফ্যাক্টর। ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা কি? ফোর্থ পাওয়ার রুলের মাধ্যমে। সো এই রুলটা পড়ে তোমরা হয়তো বুঝতে পারো নাই, বাট এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ইকুইভ্যালেন্স ফ্যাক্টর ইজ ইকুয়াল টু L বাই ls টু দি পাওয়ার 4। এলটা হচ্ছে গিয়ে তোমার যে কোনো একটা ভেহিকেলের লোড, আর ls টা হচ্ছে গিয়ে তোমার স্ট্যান্ডার্ড এক্সেল লোড। ধরলাম রাস্তা দিয়ে কোনো একটা ভেহিকেল চলছে যার এক্সেল লোড হচ্ছে 120 কিলো নিউটন। তাহলে এই 120 কিলো নিউটন এক্সেলের জন্য ইকুইভ্যালেন্স ফ্যাক্টর F ইজ ইকুয়াল টু কত? 120 ডিভাইডেড বাই 80। 80টা কি? স্ট্যান্ডার্ড এক্সেলের যে লোডটা সেটা 80। সো 120 ডিভাইডেড বাই 80 টু দি পাওয়ার 4, যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 5.06। তার মানে 120 কিলো নিউটন এক্সেল লোডের জন্য ইকুইভ্যালেন্স ফ্যাক্টর হচ্ছে গিয়ে এফ, তার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 5.06। খুব মন দিয়ে শোনো, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে গিয়ে তোমার 80 কিলো নিউটনের কোন একটা এক্সেল, দ্যাট মিন্স স্ট্যান্ডার্ড একটা এক্সেল রাস্তা দিয়ে একবার চললে যে ক্ষতি হয় বা স্ট্রাকচারাল ড্যামেজ হয়, 120 কিলো নিউটনের একটা এক্সেল রাস্তার উপর দিয়ে একবার চললে তার কত গুণ?
5.06 গুণ বেশি ক্ষতি হয়। সো তাহলে 120 কিলো নিউটনের এক্সেল তুমি রাস্তায় বসে বসে গুনেছো, গিয়েছে 5 বার। সো ওই 5 বার যে গিয়েছে সেটাকে তুমি যদি ইকুইভ্যালেন্স ফ্যাক্টর দিয়ে গুণ দাও, তাহলে তুমি পেয়ে যাবা তোমার কি স্ট্যান্ডার্ড এক্সেল কতবার গেলে সমপরিমাণ ক্ষতি হয়েছে। সো এইভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে সবগুলো ভেহিকেলকে একটা স্ট্যান্ডার্ড রিপিটেশনে নিয়ে আসি। এই জিনিসটা, এই অঙ্কটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইখানে যেটা দেওয়া আছে, ওরা রাস্তায় বসে বসে একদিন অর্থাৎ 24 ঘন্টা তোমার কি করছে, বিভিন্ন ধরনের এক্সেল 1 থেকে 2 টন, 2 থেকে 3 টন, এগুলো হচ্ছে টালি, এই রেঞ্জের মধ্যে কতগুলো এক্সেল গেছে কাউন্ট করেছে। ঠিক আছে, এবং 1 থেকে 2 টন তার মানে কি এইটার রিপ্রেজেন্টেটিভ ভ্যালু কি গড় নিয়েছে, অর্থাৎ মিড পয়েন্ট। তোমরা টালি কিভাবে করে জানো, মিড পয়েন্ট হচ্ছে 1.5। সো তার মানে ওরা ধরে নিয়েছে 1.5 টনের এক্সেল তোমার রাস্তার উপর দিয়ে গিয়েছে কয়টা, 14টা। তারপর হচ্ছে গিয়ে 2.5 টনের এক্সেল গিয়েছে 76টা। এই জিনিসগুলো ওরা বসে বসে কাউন্ট করছে রাস্তায়, একদিন বসে বসে ওরা কাউন্ট করছে। সো তাহলে স্ট্যান্ডার্ড এক্সেল লোড কত তোমরা জানো, 8.16 টন। সো তার মানে কি স্ট্যান্ডার্ডের থেকে কম লোডের এক্সেলও গেছে, স্ট্যান্ডার্ডের থেকে বেশি লোডের এক্সেলও গেছে। সবগুলো কি কি আমাকে স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে হবে, কিভাবে, এই ইকুইভ্যালেন্স ফ্যাক্টর ইউজ করে। সো তাহলে এইখানে ওরা যেটা করছে, এই যে ফর্মুলা L/80⁴, 80টা হচ্ছে গিয়ে তোমার কিলো নিউটন ইউনিটে। সো ওরা দেখো এখানে টনটাকে কিলো নিউটনে কনভার্ট করে দিয়েছে, 1.5 টন ইজ ইকুয়াল টু 15 কিলো নিউটন, এইভাবে করে নিয়েছে। সো তাহলে এই যে 15 কিলো নিউটনের এক্সেল আসলে গিয়েছে 14টা, 25 কিলো নিউটনের এক্সেল গিয়েছে 76টা। এইভাবে ওরা কি করছে বলতো, যে এই জিনিসগুলোকে কনভার্ট করে নিছে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর দিয়ে। সো তাহলে তোমার এখানে 15 কিলো নিউটনের একটা এক্সেল, অর্থাৎ যেটা কি স্ট্যান্ডার্ড এক্সেল কত, 80 কিলো নিউটন। সো 15 কিলো নিউটন কি 80 কিলো নিউটনের চাইতে অনেক কম না? সো তাহলে এখানে দেখো যে 15 কিলো নিউটনের একটা এক্সেলের ইকুইভ্যালেন্স ফ্যাক্টর হচ্ছে 0.0012। তার মানে কি, তার মানে একটা 80 কিলো নিউটন বা স্ট্যান্ডার্ড এক্সেল গেলে রাস্তায় যে ক্ষতি হয়, আর 15 কিলো নিউটনের একটা এক্সেল গেলে রাস্তায় কি তার 0.0012 গুণ ক্ষতি হয়। কথা বুঝতে পারছো, তার মানে কম। আবার খেয়াল করো, যখন 80 কিলো নিউটনের যেটা বেশি, সে 105 কিলো নিউটন। সো তার মানে তোমার 80 কিলো নিউটনের একটা এক্সেল গেলে, স্ট্যান্ডার্ড এক্সেল গেলে রাস্তায় যে ক্ষতি হয়, 105 কিলো নিউটনের একটা এক্সেল গেলে তার কি 2.96 গুণ বেশি ক্ষতি হয়। কথা বুঝতে পেরেছো? সো এইভাবে তাহলে ওরা যেটা করছে, খেয়াল করো যে তোমার সবগুলো নাম্বার অফ রিপিটেশনের সাথে গুণ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে 14। সো তার মানে 15 কিলো নিউটনের এক্সেল গিয়েছে 14 বার। সো তাহলে ইকুইভ্যালেন্স ফ্যাক্টর হচ্ছে এত। সো এই 14 ইনটু এত গুণ দিলে পেয়ে গিয়েছে 0.02। এই যে গুণফলটা, এই গুণফলটা কি সবকিছু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেলে চলে আসলো। কথা বুঝতে পারছো? এই যে জিনিসটা, ডিটারমাইন দ্য নাম্বার অফ রিপিটেশন অফ স্ট্যান্ডার্ড এক্সেল, এই যে রিপিটেশন অফ স্ট্যান্ডার্ড এক্সেল, এই জিনিসটাই আমরা ডিজাইনে ইউজ করি। কথা বুঝতে পেরেছো? এই যে গুণ দিল, গুণ দিয়ে তাহলে ওরা পেয়ে গেল যে তোমার প্রথম দিন বিভিন্ন ধরনের এক্সেল চলেছে কতবার, সেইটাকে স্ট্যান্ডার্ড এক্সেলে যদি কনভার্ট করি তাহলে সেই রিপিটেশনটা হয়েছে কতবার, 344.8 বার। সো তাহলে একদিনে, অর্থাৎ প্রথম দিনে গাড়ি চলেছে হচ্ছে, স্ট্যান্ডার্ড এক্সেল চলেছে হচ্ছে এতটি। সো তাহলে ওরা এখানে চেয়েছে যে এক বছরে কতটি চলবে। সো একদিনে যদি এতটা চলে, এক বছরে কি 365 দিয়ে গুণ দিয়ে ওরা এই ভ্যালুটা পেয়ে গিয়েছে। কথা বুঝতে পেরেছো? সো তাহলে এইটাই ছিল হচ্ছে গিয়ে তোমার কি ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল, অর্থাৎ রিপিটেশন অফ হুইল লোড। এটাকে আমরা কি বেসিসে ক্যালকুলেট করি, রিপিটেশন অফ স্ট্যান্ডার্ড এক্সেল। কিভাবে, ইউজিং ইকুইভ্যালেন্স ফ্যাক্টর। ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা আসলো কিভাবে, ফোর্থ পাওয়ার রুল ফলো করে। এই যে ফোর্থ পাওয়ার রুল ফলো করে,
অর্থাৎ যে কথাটা আমরা বললাম যে 80 কিলোনিউটনের একটা এক্সেল একবার রাস্তায় গেলে যে ক্ষতি হয়, 120 কিলোনিউটনের একটা এক্সেল একবার গেলে তার 5.06 গুণ বেশি ক্ষতি হয়। এই যে তোমার একটা রুল পেলাম যে তোমার এই রেশিওর ফোর্থ পাওয়ার রুল, এটা আসলে আসলো কোত্থেকে? এই জিনিসটা তোমার পরে দেখবা যে অ্যাশথো রোড টেস্ট। অ্যাশথো কি তোমরা নাম জানো? আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস। ওরা ডিজাইনের জন্য একটা টেস্ট রোড প্রিপেয়ার করেছে, সেখানে গাড়ি চলতে দিয়েছে, সেখান থেকে ডাটা নিয়ে ওরা এই জিনিসটাকে কোরিলেট করেছে। সো এই যে রুলটা বের করেছে ওরা ডাটা নিয়ে, মেইনলি ওরা একটা টেবিল বের করেছে। এই যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে গিয়ে তোমার এই যে জাস্ট ইকুইভ্যালেন্স ফ্যাক্টরটা ডাইরেক্ট দিয়ে দেওয়া। সো এই ইকুইভ্যালেন্স ফ্যাক্টর, এই যে ভ্যালুগুলো তোমার এখানে দিয়ে দেওয়া আছে, এই ভ্যালুগুলো থেকেই কিন্তু তোমার এই রুলটা প্রিপেয়ার করা হয়েছে। এই যে 14,000 পাউন্ড, এটার জন্য যদি ফোর্থ পাওয়ার রুলটা আমি হিসাব করি তাহলে কত আসবে? 14,000 ডিভাইডেড বাই 18,000 টু দি পাওয়ার 4 যদি আমি করি, দেখবা তোমার ভ্যালুটা আসছে 0.3659, 0.3659। সো এখানে ভ্যালুটা ইকুইভ্যালেন্স ফ্যাক্টরের দেওয়া আছে 0.35। কথা বুঝতে পেরেছো? এইখান থেকে পাওয়ার রুলটা ইউজ করা হয়েছে। সো তোমাদের যদি টেবিল দেওয়া থাকে, সো টেবিল থেকে ডাইরেক্ট ইকুইভ্যালেন্স ফ্যাক্টরের ভ্যালুটা নিয়ে নিবা। আর যদি টেবিল দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে ফোর্থ পাওয়ার রুল ইউজ করে এই জিনিসটা করতে পারো। ওকে।